বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। মহাখালী মডেল হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ছাত্রছাত্রীদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা। আজকে পড়াবো ষষ্ঠ শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র ভাষা ও বাংলা ভাষা। ভাষা আসলে ভাষা কাকে বলে? ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অপরের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। তাহলে দেখো, আরও সহজভাবে বলা যায় তোমাদের বুঝাবার সুবিধার্থে। যেরকম বলা যায়, মনের ভাব প্রকাশ করার জন্য কণ্ঠ, জিহ্বা, উষ্ঠ, দন্ত, নাসিকা, মুখ, বিবর প্রভৃতি এগুলা হচ্ছে কি বাকযন্ত্রের সাহায্যে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টি হচ্ছে ভাষা। ভাষা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌখিক ভাষা আর একটা হচ্ছে লিখিত ভাষা। মৌখিক ভাষা অনেক আগে কিন্তু লেখার ব্যবস্থা ছিল না। আদিম যুগের থেকেই মুখে মুখে যে ভাষা প্রচলন করা হয়েছে সেটাই কিন্তু মৌখিক ভাষা। মানে যেসব ভাষা লেখার কোনো ব্যবস্থা নেই সেগুলোই হচ্ছে মৌখিক ভাষা। মুখে আমরা যে ভাষা বলে থাকি সেগুলাকে মৌখিক ভাষা বলে। লিখিত ভাষা, লিখিত ভাষা কি? লিখে রাখি আমরা, মুখে যেটা মুখে বলি সেটা মৌখিক ভাষা, আর যেটা লিখে রাখা হয় সেটাই হচ্ছে লিখিত ভাষা। লিখিত ভাষা কিন্তু আবার তিন প্রকার, একটা হচ্ছে বর্ণভিত্তিক, একটা হচ্ছে অক্ষরভিত্তিক, আর একটা হচ্ছে ভাবাত্মক। বর্ণভিত্তিক কি? তাহলে বর্ণভিত্তিক যদি আমরা বর্ণ কি তোমরা কি জানো? বর্ণটা কি? বর্ণ কাকে বলে সেটা আগে জানতে হবে। তাহলে বর্ণ কাকে বলে? বর্ণটা কাকে বলে দেখো, শুনো আমি বলতেছি। কোনো ভাষা ধ্বনিগুলোকে যদি লিখে প্রকাশ করার জন্য যে প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় সেটাই হচ্ছে বর্ণ। তাহলে আমরা ধ্বনিগুলো মানে একটা ধ্বনি না, অনেকগুলা ধ্বনি যদি লিখে প্রকাশ করি তাহলে যে প্রকাশ করার সময় যে চিহ্ন ব্যবহার করা হয় বা প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় সেটাকেই কিন্তু বর্ণ বলা হয়। তাহলে আমরা বর্ণ কি? বইয়ের ভিতরে তোমরা পড়েছো নিশ্চয় বর্ণ, স্বরে অ, স্বরে আ, ক, খ, এগুলাই হচ্ছে কি বাংলা ভাষায় এক একটিকে ধ্বনি প্রতীকও বা বর্ণ বলা হয় তাদের। এখন বর্ণভিত্তিক, তাহলে বর্ণভিত্তিক জিনিসটা কি আমরা এখন পড়ব। দেখো তোমরা, বর্ণ কি? অনেক ভাষারই কিন্তু বর্ণ আছে, বাংলায় আছে, ইংরেজিতে আছে, তারপরে হিন্দিতে আছে। তাহলে নিশ্চয় বুঝতে পেরেছো বর্ণ ভিত্তিকটা কি। অক্ষর ভিত্তিক কি? অক্ষরটা কি? অক্ষর আমরা কিন্তু ছোটবেলায় কিন্তু পড়ছি অক্ষর। সে অক্ষরগুলো হচ্ছে, অক্ষর বলতে আসলে বোঝায় কি এক টুকরো কথার অংশ। কথা বলার সময় আমরা কিন্তু উচ্চারণ করি, সেই উচ্চারণে এককে কিন্তু ধরা হয়। একজনের সাথে আরেকজনের সাথে কথা বলতেছি, যেরকম আমি তোমাদের সাথে কথা বলতেছি, সেই অংশটা কিন্তু উচ্চারণ করতেছি। আমি কথা বলার সময় উচ্চারণ করতেছি না, অনেক কথাই তো তোমাদের সাথে বলতেছি, সেই উচ্চারণের একক ধরা হয়, একে দয়ালু বলা হয়ে থাকে। তাহলে আমরা জানবো অক্ষর ভিত্তিকটা কি, মানে যেসব ভাষা আমরা কি করব লেখার ব্যবস্থা গড়ে উঠেছে সেগুলোই কিন্তু অক্ষর ভিত্তিক লিখন রীতি বলা হয়। লেখার ব্যবস্থা মানে যেগুলো লেখে রাখা যাবে সেগুলো হচ্ছে অক্ষর ভিত্তিক লিখন রীতি। অক্ষর ভিত্তিক লিখন রীতি কিন্তু কোন জায়গায় কোন দেশে থাকে? এটা কিন্তু একটা কি জাপানি ভাষা।
ভাবার্থক আছে, দেখো ভাবার্থকটা কি। ভাবার্থক আসলে কি, আগেকার দিনে মানুষ কিন্তু ছবি এঁকে কিন্তু অনেক ভাষা প্রকাশ করত, ছবি এসে ভাষা প্রকাশ করত। আর লিখন ব্যবস্থাই হলো কিন্তু একটা ভাবাত্মক। লিখন ব্যবস্থা যা যে লিখে রাখা হয়, সেই ব্যবস্থাটাই হচ্ছে একটা ভাবাত্মক। এমন কিছু ভাষা আছে সেগুলো কিন্তু বর্ণ কিংবা অক্ষর কোনোটা ব্যবহার করা হয় না। তাহলে এটা কোন কোন পদ্ধতিতে, কোন কোন দেশে এই পদ্ধতিতে লেখা হয়, সেটা হচ্ছে চীনা আর কোরীয়, এই পদ্ধতিতে কিন্তু লেখা হয়। তাহলে তোমরা হচ্ছে ভাষার উপাদান, তাহলে ভাষার উপাদান হচ্ছে চারটি। একটা হচ্ছে ধ্বনি, তারপরে হচ্ছে শব্দ, বাক্য ও বাগার্থ। ধ্বনিটা কি? তাহলে ধ্বনি সম্পর্কে তো আমাদের আগে জানতে হবে। ধ্বনি সম্পর্কে আগে না জানলে তো আমরা বুঝতে পারবো না যে আসলে ধ্বনিটা কি। ধ্বনি উৎপাদনের সময় যখন কথা বলতেছে, আমি কি দিয়ে কথা বলতেছি, মুখ বা নাক, কণ্ঠ দিয়ে প্রভৃতি দিয়েই কিন্তু সেগুলো কিন্তু একটা কি বাকযন্ত্র, সেগুলো ব্যবহার করেই কিন্তু ধ্বনি উৎপাদন করতেছি। তারপরে তার মূল উৎস হচ্ছে কিন্তু ফুসফুসের সাহায্যে আমরা কি করছি, শ্বাস নিচ্ছি। তোমরা শ্বাস নিচ্ছ না, ফুসফুসের সাহায্যেই কিন্তু শ্বাস নিচ্ছি এবং শ্বাস গ্রহণ করছি এবং আমরা কি করতেছি, সেটা ত্যাগ করতেছি। তাহলে ফুসফুসের থেকে বাতাস বেরিয়ে আসার সময় বিভিন্ন কিন্তু বাকযন্ত্র আছে, সেই বাকযন্ত্রের সংস্পর্শে আসে। বাকযন্ত্র যেগুলো আসে, তোমরা মুখ, নাসিক্য, কণ্ঠ যেগুলো আছে, সেগুলো আছে কি ফুসফুস থেকে বাতাস বেরিয়ে আসার সময় বিভিন্ন বাকযন্ত্রের সংস্পর্শে আসে। সেই ফুসফুস থেকে বাতাস ষড়যন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসার সময় মুখের বিভিন্ন জায়গায়, মুখে দেখো আমরা কথা বলার সময় কিন্তু মুখের বিভিন্ন জায়গায় কি করছে, সেটা ঘষা খাচ্ছে। এই ঘর্ষণের ফলে কিন্তু কি হচ্ছে, নানা ধরনের ধ্বনি সৃষ্টি হচ্ছে। তাহলে কি যেই ধ্বনিটা সৃষ্টি হচ্ছে সেটাই কিন্তু কি, ঘর্ষণের ফলে যেটা সৃষ্টি হচ্ছে সেটাই কিন্তু ধ্বনি। তাহলে বাকযন্ত্র কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ। বাকযন্ত্র ছাড়া কিন্তু ধ্বনি উৎপাদন করা সম্ভব না। তাহলে তোমরা কি বুঝলা যে বাতাসের সঙ্গে কিন্তু সংঘর্ষেই কিন্তু ধ্বনির সৃষ্টি হয়। নিশ্চয় বুঝতে পেরেছো? ধ্বনির সৃষ্টি হয়। তাহলে ভাষার একটি ধ্বনির স্থলে যদি অন্য ধ্বনি বদলে দেওয়া হয়, সেটা কিন্তু অর্থবোধক শব্দ তৈরি হয়। তাহলে অর্থবোধক যখন ধ্বনির সৃষ্টি হয় তখন কি হতে পারে, সেটা যেমন ধরতে পারো যে কাল, এখানে ক দিয়ে শুরু হচ্ছে, কয় আকার ল, কাল। তাহলে এখানে ক ধ্বনিটি বদলিয়ে যদি ক জায়গায় আমি খ দিই, তাহলে সম্পূর্ণ ভিন্ন অর্থ কি হচ্ছে, এমন একটা শব্দ তৈরি করতে হবে যেটা সুন্দর একটা শব্দ তৈরি হয়। যেমন কর দিয়ে আমরা লিখলাম কাল, ওইখানে তাহলে কর জায়গায় যদি আমি খ দিয়ে এখানে দিই তাহলে সেটা খাল হবে। তারপরে যদি গ দিই গাল, ত দিই তাল, তারপরে ডাল, ঢ দিই যদি ঢাল, শাল ইত্যাদি ব্যবহার করা যায়। তাহলে এখানে খ, গ, ত, তারপরে ম, তারপরে তালব্য স, এগুলা কিন্তু বেরিয়ে আসতেছে। এগুলা হচ্ছে ধ্বনি। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো ধ্বনি। তারপরে দেখো আছে শব্দ। শব্দ কাকে বলে? শব্দটা কি আসলে এক বা একাধিক ধ্বনি মিলে কিন্তু শব্দের সৃষ্টি হয়। এক বা একাধিক মানে একের অধিক মিলেই কিন্তু শব্দ সৃষ্টি হচ্ছে। যেমন মানুষ, মানুষ, এখানে 5টি ধ্বনি আছে। মানুষ কথাটা যে আমি উচ্চারণ করছি, দেখো মানুষ, মানুষ উচ্চারণ করতে গেলে কিন্তু অনেকগুলা এখানে চলে আসতেছে। দেখো ধ্বনি আছে, দেখো ম যোগ
ম, মানুষ, তাহলে ম উচ্চারণ হবে, তারপরে ম সাথে মা, তাহলে আ চলে আসতেছে, তারপরে দেখো মা নু, তারপরে ন, ন উচ্চারণ হচ্ছে, দেখো নুষ, তাহলে রস্যউ, তারপরে যুক্ত হচ্ছে হচ্ছে নুষ, তাহলে তালব্য স। এখানে আবার মূর্ধন্যও কিন্তু দিয়ে রাখতে পারো, যে মূর্ধন্যটাও কিন্তু এখানে শেষ ধ্বনি যেটা, এখানে শেষ ধ্বনি যেটা আছে সেই শেষ ধ্বনি বোঝানোর ক্ষেত্রে দেখো এই লাস্টে দেখো দেখা যাচ্ছে যে মূর্ধন্য স আছে, সেই মূর্ধন্য সটা কিন্তু তালব্য স লিখে কিন্তু প্রথম যে ব্র্যাকেটের ভিতরে বন্ধনীতে যেটা আমি রেখেছি সেটা হচ্ছে মূর্ধন্য স লেখা হয়েছে বন্ধনীতে। তাহলে তোমরা এটা মনে রাখবো অবশ্যই যে মূর্ধন্য স ধ্বনি নয়, এটা হচ্ছে একটা। তারপরে দেখো বাক্য, বাক্য কিন্তু তোমাদের বইয়ে দেখো এখানে কিন্তু বাক্যের কোনো সংজ্ঞা দেওয়া নেই, তারপরে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে বলতেছি। বাক্যটা আসলে কি, যে সুবিন্যস্ত পদ সমষ্টি, মানে পদের অনেক সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে কিন্তু বাক্য বলে। কার মনোভাব? বক্তা। বক্তাকে আমি যে বলতেছি আমি বক্তা, তোমরা হচ্ছে শ্রোতা, তোমরা শুনতেছো তোমরা শ্রোতা, তাহলে আমার মনোভাব সম্পূর্ণরূপে যদি প্রকাশিত না হবে তাহলে কি এটা কি বাক্য বলা যাবে? বলা যাবে না। যেরকম আমি এরকম বলতে পারি কাজল একটি, যদি না বলি একটা সেন্টেন্স দেখো কাজল একটি, তারপরে যদি আমি কোনো কিছু না বলি না লিখি তাহলে কি এটা প্রকাশ পাবে সম্পূর্ণরূপে যেটা কি বললাম আমি? কিন্তু যদি আমি তারপরে মনে করো যদি সম্পূর্ণভাবে বলতে চাই কাজল একটি পুতুল বানাতে চায়, তাহলে কি কিন্তু কি করলো এটা সম্পূর্ণ ভাব, সম্পূর্ণ এটা বললে মনের ভাব অসম্পূর্ণ রয়ে যায়। যদি বলি কাজল একটি, অসম্পূর্ণ রয়ে যাচ্ছে বাক্যটা। যদি বলি কাজল একটি পুতুল বানাতে চায় তাহলে কিন্তু এটা একটা সম্পূর্ণ, মানে এটা সম্পূর্ণ বাক্য হচ্ছে। তাহলে আমি বক্তা, আমি বলতেছি, আর যে শুনতেছে তোমরা শুনতেছো তোমরা হচ্ছে শ্রোতা, তাহলে দুই পক্ষের মধ্যে কিন্তু কোনো ঘাটতি থাকলে চলবে না। শ্রোতার কিন্তু যারা শুনতেছে তার সব কৌতূহল কিন্তু সব কৌতূহল থাকতে হবে, শোনার জন্য কৌতূহল থাকতে হবে। তাহলে উক্তি হিসেবে সম্পূর্ণ যাতে যাতে শ্রোতারা মানে তোমরা যাতে পরিপূর্ণভাবে শুনিয়ে যাতে তৃপ্তি পাও সেটাই হচ্ছে বাক্য। ঠিক আছে? যেরকম এখানে বললাম, আর একটা উদাহরণও দেওয়া যেতে পারে, যেরকম আমরা গ্রামে বাস করি। যদি বলতাম যে আমরা গ্রামে, তাহলে কি সম্পূর্ণ বাক্য প্রকাশ করা হতো? পরিপূর্ণ একটা বাক্য হতো? কখনোই হতো না। আমরা গ্রামে বাস করি, তাহলে কিন্তু আমরা কোথায় বাস করি? আমরা গ্রামে বাস করি, তাহলে এটা কিন্তু একটা সম্পূর্ণ বাক্য বলা যায়। তারপরে দেখো বাগর্থ, বাগর্থ শব্দের কিন্তু অর্থ থাকে। তাহলে বাগর্থ শব্দের সাহায্যে, বাগর্থ কি কি শব্দ, আমরা শব্দের সাহায্যে যে বাক্য তৈরি করি তার অর্থ বাক্যে গিয়ে পরিবর্তিত হতে পারে। যেমন একটা শব্দ ধরো পোড়া, পোড়া একটি কি, এটা পোড়া একটি শব্দ, এর অর্থ কিন্তু দগ্ধ হওয়া। পোড়া মানে কি? পোড়া তো বুঝোই, দগ্ধ হওয়া, যেরকম পুড়ে গেছে, দগ্ধ হয়ে গেছে, মানে আগুনে পুড়ে গেছে। শব্দটিতে যখন একটি বাক্য তৈরি করা হবে তখন সেটা একটা বাক্য এরকম হতে পারে, যেরকম আমার মন পুড়ছে, তখন এই পোড়া দগ্ধ হওয়া নয়, কিন্তু এই পোড়া দগ্ধ হওয়া নয়, ভাষার কিন্তু শব্দ ও বাক্যের এসব। তারপরে দেখো প্রকাশ মাধ্যম ও ভাষা। এখানে তোমাদের আমি কিছু ছবির সাহায্যে এগুলা দেখাবো, ছবির ভিতরে দেখো দেওয়া আছে। তাহলে প্রকাশ মাধ্যম যে ভাষাটা আছে সেটা দেখো, ভাষা আমাদের মানুষের কি ভাব প্রকাশের একমাত্র মাধ্যম নয়, ভাব প্রকাশ করার জন্যই কিন্তু মাধ্যম, কিন্তু ভাব প্রকাশের একমাত্র মাধ্যম কিন্তু ভাষা না, আরও অনেক কিছুই ও মাধ্যম রয়েছে। ভাষা আবিষ্কারের পূর্বে, যখন ভাষা আবিষ্কারের অনেক আগে নানা রকম অঙ্গভঙ্গির মাধ্যমে, কখনো আবার ছবি এঁকে মানুষ নিজেকে প্রকাশ করেছে। এর জন্য নানা ধরনের চিহ্ন বা সংকেত চিহ্ন ব্যবহার করা হয়েছে। আমরা মুখ ও চেহারা নানা ভঙ্গি করে হাসি, কান্না, তারপরে বিস্ময়, জিজ্ঞাসা ইত্যাদি বোঝাতে পারি। মাথা নেড়ে বা হা না বোঝাতে পারি। এ জাতীয় ভাষাকেও কিন্তু অঙ্গভঙ্গির ভাষা। হাতের ইশারা করে তখন গাড়ি চলে যায়, আবার অনেক সময় করে
থামতে বলে তখন কিন্তু গাড়িগুলা থামে, চলার নির্দেশ দেয় বিভিন্নভাবে। রাস্তার দুপাশে অনেক সময় অনেক কিছুই লেখা থাকে, কিন্তু ধীরে চলুন অনেক সময় লেখা থাকে, সামনে স্কুল অনেক সময় লেখা থাকে না, কোন দিকে গাড়ি চলবে কোন দিকে গাড়ি চলবে না, রাস্তা সোজা না বাঁকা, পথচারী কিভাবে রাস্তা পার হয়ে যাবে, এগুলো অনেক কিছু কিন্তু থাকে। তারপরে দেখো, যারা কথা বলতে ও শুনতে পায় না তাদের আমরা কি বলি? মূক ও বধির বলি। তাদের ব্যবহারের জন্য এক ধরনের ভাষা আছে। তারা কি হাতের আঙ্গুল ব্যবহার করে, কখনো আঙ্গুল মুখে ছুঁয়ে, কখনো আবার কি করে হাত মাথায় উঠিয়ে, কখনো বুক হাত নিয়ে তাদের ভাব প্রকাশ করে। ভাষার মধ্যে এই যোগাযোগও পড়ে। একে বলে সংকেত ভাষা বা ইশারা ভাষা হিসেবেও এটা পরিচিত। অনেক সময় দেখা যায় না যে যখন আমরা টিভিতে খবর দেখি, তখন দেখা যাচ্ছে খবর পাশে খবর যে পড়ছে আমরা তারটা শুনি, তার পাশে দেখবা একজন বিভিন্নভাবে ইঙ্গিত দিয়ে বলে খবরটা, তোমরা হয়তো দেখে থাকবে। তারপরে আমরা আসি, তাহলে প্রকাশ মাধ্যম ভাষাটা যে কি বা সংকেত ভাষা সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপরে দেখো মাতৃভাষা ও বাংলা ভাষা। মাতৃভাষাটা কি? মাতৃভাষা হলো অর্থ হচ্ছে কি মায়ের ভাষা। আমরা মায়ের কাছ থেকে যে ভাষা শিখি তাই হলো আমাদের মাতৃভাষা, এটাই জানি আমরা। কিন্তু শিশু সবসময় কিন্তু মায়ের কাছ থেকে ভাষা শেখে তা না, কখনো কখনো এর ব্যতিক্রমও কিন্তু ঘটে। সেটা কি? মায়ের মতো যে শিশুর খেয়াল রাখে কিংবা লালন পালন করে, জন্মের পর থেকে কিন্তু তার সেবা যত্নেই কিন্তু একটা শিশু আস্তে আস্তে ধীরে ধীরে বেড়ে ওঠে। তার ভাষায় কিন্তু শিশুর প্রথম শেখে, তার ভাষাটাই শিশু প্রথম শিখে। শিশুর প্রথম শেখে, তার ভাষাটাই শিশু প্রথম শিখে। একটা বাঙালি মায়ের সন্তান জন্মের পর থেকে যদি স্প্যানিশ বা জার্মান ভাষী মায়ের পরিচর্যায় বড় হয়, তাহলে কিন্তু তার প্রথম ভাষা হবে কখনো বাংলা হবে না, হবে স্প্যানিশ বা তার জার্মান ভাষা। তাই বলা যায় যে কি শিশু প্রথম থেকে যে ভাষা শিখে তাই হচ্ছে প্রথম ভাষা বা মাতৃভাষা। বাঙালি মায়ের শিশুর মাতৃভাষা কিন্তু বাংলা, আর ইংরেজি মায়ের মাতৃভাষা কিন্তু ইংরেজি। তাহলে আমাদের মাতৃভাষা কি? আমরা বাঙালি না, তাহলে আমাদের মাতৃভাষা হবে মাতৃভাষা বাংলা। বুঝতে পেরেছো? আর ইংরেজি মায়ের শিশুর ইংরেজি মায়ের শিশুর ইংরেজি ভাষা, আর আরবি মায়ের শিশুর আরবি, আর জাপানি মায়ের শিশুর জাপানি। তারপরে দেখো উপভাষা আছে। উপভাষাটা কি? একই ভাষা যারা ব্যবহার করে তাদেরকে বলে একই ভাষাভাষী বা ভাষিক সম্প্রদায়। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তারা সকলে কিন্তু বাংলাভাষী সম্প্রদায়ের আওতায়। বুঝতে পেরেছো? সকলের বাংলা আবার এক নয়। ভৌগোলিক ব্যবধান, তারপরে যোগাযোগ ব্যবস্থা, পেশা, কর্ম, সমাজ গঠন ইত্যাদি নিয়েই কিন্তু বিভিন্ন এলাকায় ভাষা থেকে অন্য ভাষার পার্থক্যের সৃষ্টি হয়। ভৌগোলিক ব্যবধান আবার অঞ্চল ভেদে বিভিন্ন বৈচিত্র্য হলো কিন্তু উপভাষা। এই উপভাষাকেও আবার আঞ্চলিক ভাষা বলা যায়। প্রতিটি জেলার ভাষা কিন্তু বৈচিত্র্যপূর্ণ। প্রত্যেক জেলার নিজস্ব উপভাষা রয়েছে। উপভাষার কথা মোটেও দোষের নাই, যার যার ভাষায় সে তো কথা বলবেই। উপভাষা হলো মায়ের মতো। মাকে আমরা যেমন শ্রদ্ধা করি, নিজ নিজ উপভাষাকে আমরা শ্রদ্ধা ও সম্মান করি। উপভাষায় যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা, যেরকম খুলনা যশোরের এক ভাষা, বগুড়ার আরেকটা ভাষা, রংপুরের মনে করো যে আঞ্চলিক ভাষায় কথা বলে রংপুরের, ঢাকায়, তারপরে ময়মনসিংহ সিলেট আছে।
তারপরে আছে চট্টগ্রাম, নোয়াখালী। এবার জানবো আমরা সাধু ভাষা। সাধু ভাষা কাকে বলে? সাধু ভাষা কাকে বলে? যে ভাষা রীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণরূপে বর্তমান থাকে তাই হচ্ছে সাধু ভাষা। যেরকম তাহারা খেলিতেছে, উহারা ঘুমাই আর ওই আছে, এটাই হচ্ছে সাধু ভাষা। তাহলে আমরা কোন ভাষায় কথা বলি? আমরা চলিত ভাষায় কথা বলি। তাহলে চলিত ভাষা কাকে বলে? এখন আমরা জানবো চলিত ভাষা কাকে বলে। চলিত ভাষা যে ভাষা রীতিতে ক্রিয়াপদ ও বর্তমান পদ সংক্ষিপ্ত আকারে থাকে। আর সাধু ভাষায় আমরা পড়লাম হচ্ছে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণরূপে থাকে, পূর্ণরূপে বর্তমান থাকে। আর চলিত ভাষা হচ্ছে ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয়, সে তাকে আমরা কি বলি? চলিত ভাষা বলি। আমরা কি ভাষায় কথা বলি বলতো? আমরা চলিত ভাষায় কথা বলি। চলিত ভাষার উদাহরণ এরকম দেওয়া যেতে পারে, যেরকম তারা খেলছে, ওরা ঘুমিয়ে রয়েছে, এগুলাই হচ্ছে চলিত ভাষা। তার মানে সাধু ভাষা হচ্ছে করিব, পড়িব, লিখিব, করিতেছিলাম, লিখিয়াছি, করিয়াছি, এগুলো হচ্ছে সাধু ভাষা। আর চলিত ভাষা পড়বো, লিখব, পড়ছিলাম, লিখেছি, করেছি, এইগুলাই হচ্ছে চলিত ভাষা। আজকে তাহলে এই পর্যন্তই। তারপরে তোমরা দেখো বাড়ির কাজ, এগুলো পড়ে আমরা কি কি শিখলাম। যেরকম ভাষা কাকে বলে, মৌখিক ভাষা, লিখিত ভাষা বলতে কি বুঝো, ভাষার উপাদান সম্পর্কেও জানতে পারলাম, কয়টি উপাদান আছে। আর সাধু ও চলিত ভাষা কাকে বলে, সাধু ও চলিত ভাষার পার্থক্য সম্পর্কে আলোচনা করো। এগুলা হচ্ছে বাড়ির কাজ। নিশ্চয়ই তোমরা এগুলো ভালোভাবে বুঝে পড়বে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।